নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় খবরের দিকে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে আবারও দল বদলের হিড়িক পরিলক্ষিত দেখা যাচ্ছে। সামনে যেহেতু রয়েছে নির্বাচন, তারই আগে ভাঙছে ঘুরছে জোট বিজেপি হারাতে, এবং এই মুহূর্তে খবর উঠে আসছে যে আজ বিকেলেই বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ বিকেলেই বিজেপির সমর্থন নিয়ে শপথ গ্রহণ করতে পারেন। সকালেই দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। তারপরে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করায় বাড়ছে আরো জোর জল্পনা বিহারে। একেবারে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কেনই বা এই সিদ্ধান্ত, কেনই বা আজ তিনি রাজ্যপালের সাথে দেখা করলেন, কি কারণ থাকতে পারে? সামনে যেহেতু লোকসভা নির্বাচন, তাই তারই আগে এবার আবারও কিন্তু বিহারে উঠে আসছে জল্পনা কল্পনা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু এবার শপথ গ্রহণ করতে পারেন। ঠিক এই খবর, জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আজ বিকেলেই বিজেপির সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবে বলেই এই মুহূর্তে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়েছে। আজ সকালেই দলীয় বিধায়কদের সাথে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী, তারপরেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করায় এই জোর জল্পনা বিহারে। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সকলকে, আপনাদের এবং যারা দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। একদমই। আর সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে আমরা গতকালকেও আপনার সাথে কথা বলেছিলাম, তখন সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল যে নীতিশ কুমার আবারও তার পুরনো দল বা পুরনো শরিকের সাথে জোটে যেতে পারে, এবং সেই জল্পনা কল্পনা উড়িয়ে জেনেও আজ সেটাই হতে যাচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? না ঠিকই তো। আমি দেখুন, কালকের যেমন বলেছিলাম যে নীতিশ কুমারের দুদিক থেকে চাপ আছে, তার সেই ভোট ব্যাংকে ধরে রাখার চাপ আছে, এবং যেভাবে তাকে রাজনৈতিকভাবে মর্যাদা দেওয়া হচ্ছে না সেইটার কথা সঙ্গে নিয়ে আপনি বলেছিলেন পুরনো এনডিএর সঙ্গে যাবে কিনা। তখন আমি বলেছিলাম সম্ভাবনা আছে। তো আজকে তো সেই সম্ভাবনা পূর্ণ হতে যাচ্ছে। দেখুন, অনেকে অনেক কথা বলবেন নীতিশ কুমারের সম্বন্ধে, বলতে পারেন এদিক থেকে ওদিকে যাচ্ছেন, ওদিক থেকে এদিকে যাচ্ছেন। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই জনগণতন্ত্র, এই গণতন্ত্রের মূল যে চালিকা শক্তি, যার হাতে পাওয়ার সেন্টার, সেটা হচ্ছে জনগণ। তো জনগণ কিভাবে নিচ্ছেন নীতিশ কুমারের এই এদিক থেকে ওদিকে যাও ওদিকে যাও, জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছেন, এটা বারবার বোঝা যাচ্ছে। কারণ একটাই হচ্ছে যে দেখুন, নীতিশ কুমার যে কাজগুলো করে গেছেন, মহিলাদের জন্য 50% সংরক্ষণ, এই পঞ্চায়েত ব্যবস্থাতে মহিলাদের জন্য সাইকেল বিলি প্রথম শুরু করেছিলেন ভারতবর্ষের তিনি, সংরক্ষণ ওই মহিলাদের জন্য 50% তিনি করেছেন। এইভাবে যে কাজগুলো করেছেন, আর একটা যদি বলা যায় শিক্ষার দিক থেকে, তিনি আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটি তৈরি করেছেন, আইন বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, দুটো এইমস তৈরি করেছেন। এইটা একটা যে চিফ মিনিস্টার, তার তো একটা প্লাস পয়েন্ট আছে, তিনি তো জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। দেখুন, অনেকে অনেক কথা বলবেন, দার্শনিকরা দার্শনিকের ভাষায় ব্যাখ্যা করবেন, কিন্তু জনগণ তো আর দার্শনিক নন। জনগণ দেখবেন তাদের সুখ সুবিধার কথা, স্বাচ্ছন্দ্যের কথা, কে তাকে ভালো জায়গায় রাখছে, যে ভালো জায়গায় রাখবে তাকে তো পছন্দ করবেই। আর একটা জিনিস হচ্ছে এটা মানে যারা জোটের মধ্যে কথা বলছি, যে ভারতীয় জনতা পার্টি একসময় ভেবেছিল যে নীতিশ কুমার হয়তো গ্রহ, মানে আমাদের আলোকেই আলোকিত, কিন্তু এখন তারা বুঝতে পারছেন নীতিশ কুমার গ্রহ নয়, নক্ষত্র। হয়তো মোদী সূর্য, প্রখর সূর্য, কিন্তু তিনি যেমন নিজে আলো দেন, সেরকম নীতিশ কুমার কারোর আলোকে আলোকিত নন, তিনিও নক্ষত্র, তিনি কিন্তু নিজে আলো দেন, হয়তো মোদীর মতো অত প্রখর নয়। এটাও আজকের দিনে ভারতীয় জনতা পার্টি অনেকটা বুঝতে পেরেছে, সেই জন্যই তারা পরস্পরের কাছাকাছি এসেছে। তার সঙ্গে সঙ্গে জিতেন রাম মাঝি আছেন, উপেন্দ্র কুশওয়াহা আছেন, রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান আছেন, এরকম সকলে আছেন। তারা সকলে মিলে, বিজেপি তো আছেই, নরেন্দ্র মোদী তো আছেন, অমিত শাহ তো আছেন, সকলে মিলে চাইছেন যে আগামী দিনে 2024-এর নির্বাচন একটা নতুন ভাবে একটা নতুন ভারতকে তৈরি করার জন্য, অখণ্ড ভারতকে তৈরি করার জন্য যে কল্পনা অনেকের মধ্যেই আছে, যে জাতীয়তাবাদী চেতনা। যে আমি যদি পুরোনো দিনের কথা বলি, লাল বাল পাল
আজকেই সেই লালা লাজপত রায়ের কথা যদি আসে, বিপিন চন্দ্র পালের কথা যদি, বালগঙ্গাধর তিলকের কথা যদি আসে, তো সেই অখণ্ড ভারতের কল্পনা যদি সাকার করতে হয়, তাহলে এই সমস্ত নেতাকে একজোট করার দরকার এটা নরেন্দ্র মোদী মনে করেছেন, তাই আজকে তারা এক জায়গায় যাচ্ছেন। একদমই। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বিহারের রাজনীতিতে একেবারে ডামাডোল চলছে এবং আজ বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন নীতিশ কুমার এবং জল্পনা কল্পনা রয়েছে যে আজ বিকেলের মধ্যে আবারও তিনি শপথ গ্রহণ করতে পারবেন বিজেপির বিধায়কদের সাহায্য নিয়ে। কি বলবেন, বিহারের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে, অন্যদিকে লালু প্রসাদের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে ওনার আজকের এই সিদ্ধান্ত? দেখুন, বিহারের রাজনীতি যেভাবে আমি আমার দৃষ্টিকোণ থেকে দীর্ঘদিন থেকে দেখে আসছি, সেখানে নীতিশ কুমার একটা ফ্যাক্টর এবং নরেন্দ্র মোদীও একটা ফ্যাক্টর। তো দুটো ফ্যাক্টর যদি এক জায়গায় যায়, তাহলে তো সেটা তো একটা ভালোর দিকেই যাবে। আর নীতিশ কুমার যদি আবার এনডিএ তে যাওয়ার দিকে যাচ্ছেন, সেরকমই খবর আছে। কিছুক্ষণ আগেও তিনি নাকি, মানে যেটা পুরো সমর্থন কতটা আমি কলকাতায় আছি বলতে পারবো না, তবে যেটুকু আমি সংবাদের মাধ্যমে জানতে পারছি, নীতিশ কুমার পদত্যাগ করেছেন, আবার নতুন করে একটা সরকার তৈরি হবে, সেখানে এনডিএ সরকার। তো সেই জায়গা থেকে তো এটা তো লালু যাদবের পক্ষে ভালো হবে না, এবং যারা বিরোধী জোট তাদের পক্ষেও ভালো হবে না, এটা এনডিএর পক্ষেই ভালো হবে। একদম। ধন্যবাদ অশোক বাবু। রাজভবনে গিয়ে আজ রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং জল্পনা কল্পনা চলছে যে আজ বিকেলের মধ্যেই তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন। তাকে কেন্দ্র করে আমরা বলতে পারি বিহারে আবারও কিন্তু একেবারে টোলমটোল দেখা যাচ্ছে। সরকারকে নিয়ে এবার চিন্তা ভাবনা করতে হবে, বিশেষ করে লালু প্রসাদ যিনি রয়েছেন ওনার যে রাজনীতি, সেই রাজনীতিতেও কিন্তু কিছু একটা পরিবর্তন আসতে পারে। সে বিষয়ে আমি আরেকটু বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বিহারের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা নীতিশ কুমারের, কি মনে হয় লালু প্রসাদের রাজনীতিতে কতটা প্রভাব পড়তে যাচ্ছে? দেখো, লালু প্রসাদ যাদব দীর্ঘদিন জেলে থাকার পর তিনি একটু একটু করে ফের ভারতীয় রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন, এবং যেই সময়তে সক্রিয় হচ্ছিলেন সেটা তার একটা গুড সাইন ছিল, কারণ তার ছেলে তেজস্বী যাদব তিনি বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। তবে আজকের পর, মানে এখন এই মুহূর্তে তো নীতিশ কুমার তার ইস্তফা পত্র ইতিমধ্যেই তিনি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ বিহারে কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট আর নেই, যেহেতু ইস্তফা দিয়েছেন। এরপরেই হয়তো আস্তে আস্তে তার মন্ত্রিসভার যারা সকল সদস্য তারাও ইস্তফা দিয়ে দেবেন, যারা জেডিইউ থেকে গিয়েছেন। তারপরে তো আর কোনো গভর্নমেন্ট নেই, সেই ক্ষেত্রে হয়তো আজকে বা আগামীকাল নতুন গভর্নমেন্ট হবে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু তেজস্বী যাদবকে সামনে রেখে একজন তেজস্বী যাদব যখন রাজনীতি শুরু করেছেন বিহারের রাজনীতিতে, তিনি নয়া রাজনীতিবিদ হিসেবে শুরু করেছিলেন বিহারের মাটিতে। সেই জায়গাতে কিন্তু ইয়াং জেনারেশনের একটা বড় ভোটাররা তারা কিন্তু আকৃষ্ট হয়েছিলেন তেজস্বী যাদবের। লালু প্রসাদ যাদবের এত দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগের পরেও তেজস্বীর ঘাড়ে দলের বেতন তুলে দিয়ে কিন্তু লালু প্রসাদ যাদবের দল একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছে, একথা অনস্বীকার্য। কিন্তু যেই সময় তেজস্বীর একটা গুরুত্ব বাড়ছিল জাতীয় রাজনীতিতে বাবার দেখানো পথে, ঠিক সেই সময়তেই কিন্তু আবার ছন্দপতন। যেমন ছন্দপতন, আজকের পর তিনি আর বিহারের উপমুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, সেই ক্ষেত্রে তাকে একজন সাধারণ বিধায়ক থাকতে হবে, এবং একজন সাধারণ বিধায়ক আর একজন উপমুখ্যমন্ত্রীর মর্যাদাটা এবং তার যে পাওয়ার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তিনি এবার একটু বিহারে তাকে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছিলাম যখন এনডিএ গভর্নমেন্টের সঙ্গে নীতিশ কুমার ছিল, নীতিশ কুমারের দলের যখন জোট সরকার হিসেবে এনডিএ জোট ছিল, সেই সময় কিন্তু বিরোধী দলের বিধায়ক হিসেবে খুব একটা উজ্জ্বল ভূমিকা রাখতে পারেনি তেজস্বী যাদব বিহারের রাজনীতিতে। এবার হয়তো তাদের সঙ্গে কংগ্রেস থাকবে, এবং কংগ্রেস রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী যাদবের একটা সম্পর্ক রয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তেজস্বী যাদব কতটা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা কিন্তু প্রশ্নের মুখে। এবং লালু প্রসাদ যাদব এমন একটা রাজনীতিবিদ এবং নীতিশ কুমারও এমন একটা রাজনীতিবিদ যারা কি করবেন শেষ পর্যন্ত তাকে কেউ বলতে পারেন না। সেই জায়গা থেকে
নীতিশ কুমারের এই যে ছন্দপতন করালেন আবার, সেই জায়গাতে লালু প্রসাদ যাদব আরো কোণঠাসা হবে। কারণ দিল্লি থেকে ইতিমধ্যেই ইডির একটি নোটিশ কিন্তু লালু প্রসাদ যাদবের কাছে গিয়েছে এবং তাকে দিল্লিতে গিয়ে ইডির মুখোমুখি বা জেরার মুখোমুখি হতে হবে, এমন বার্তাই কিন্তু ইডি আধিকারিকরা দিয়েছে। আর আজকেই এই তার যে ছেলে নীতিশ কুমারের যে এই চাল, কি মনে হয় এই চালে কার্যত কি কোণঠাসা হচ্ছে আরো ইন্ডিয়া জোট? এবং অন্যদিকে পাল্টা লোকসভা ভোটে কি আরো চাঙ্গা হবে গেরুয়া শিবির আজকের এই সিদ্ধান্ত বা আজকের এই চাল? দেখো, নীতিশ কুমার, ওই যে বললাম ভারতীয় রাজনীতিতে তিনজন লোককে বিশ্বাস করাটা খুব বড় মুশকিল। এক হচ্ছে মুলায়ম সিং যাদব, যিনি ইতিমধ্যেই গত হয়েছেন। তারপর হচ্ছে শরদ পাওয়ার, তিনি এখনো রাজনীতিতে আছেন। তারপরে দুজন নাম হচ্ছে লালু নীতিশ। এই লালু নীতিশ কি করে কোনো ঠিক নেই, এবং শেষ পর্যন্ত তারা কোন দিকে যাবে সেটাও কেউ বলতে পারে না। তা ভারতীয় রাজনীতিতে বহুবার প্রমাণ হয়েছে। এবার আজকের ঘটনার পর প্রথম কথাই হচ্ছে রাহুল গান্ধীর অত্যন্ত বড় ভুল বা ইন্ডিয়া জোটের বড় ভুল হচ্ছে নীতিশ কুমারের উপর বেশি আস্থা রাখা। এবং এই যে কালকে যদি বিজেপির সঙ্গে ফের, আমি আবারও বলছি, যদি সম্ভাবনা 99.99% বিজেপিকে নিয়ে তার খবর ফের চেয়ারে বসা মুখ্যমন্ত্রীর পদে, কিন্তু সে আজকের পর বিহার জুড়ে কিন্তু এনডিএ জোট এটা চাঙ্গা হবে, এটা একেবারে স্বীকার করা যায়। সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন উঠবে। কারণ নীতিশ কুমার যা ঘটালেন, তারপর ইন্ডিয়া জোটের কোনো শরিক দলকে আর বিশ্বাস করবে না। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, এদের কি কেউ আর বিশ্বাস করবে? এখন কংগ্রেসের টাকা, কংগ্রেসকে বিশ্বাস না করেও উপায় নেই। এবার তবে মানুষের কাছে কিন্তু তারা বিশ্বাসযোগ্যতা হারালো ইন্ডিয়া জোট। সেই ক্ষেত্রে গেরুয়া শিবির অত্যন্ত চাঙ্গা হবে। তার কারণ হচ্ছে গেরুয়া শিবিরের টার্গেট হচ্ছে গোবলয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি, উত্তরাখণ্ড, এই যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলি থেকে প্রায় 250 আসন পাকা করে ফেলা। এইটা হচ্ছে এনডিএ এর প্রথম লক্ষ্য, মোদির প্রথম লক্ষ্য। এইবার এই জায়গা থেকে যদি 250 করতে পারে, তাহলে উত্তর পূর্বাঞ্চল থেকে যদি মোদী সরকার যদি 42টা 43টা আসন নিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে দেখো উত্তর পূর্বাঞ্চল মানে ত্রিপুরা, আসাম, এই সমস্ত রাজ্য দিয়ে আর পুরো গোবলয় দিয়ে কিন্তু তার সরকার 266 আসন ক্রস করছে, অর্থাৎ ম্যাজিক ফিগার ক্রস করছে। তারপর দক্ষিণ ভারত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্যান্য যা জায়গাতে আসবে সেগুলো তার প্লাস। এই অঙ্কেই কিন্তু বিজেপি এখন লোকসভার গুটি সাজাচ্ছে। এই অঙ্কটা হয়তো বুঝতেই পারেনি ইন্ডিয়া জোটের নেতারা বা রাহুল গান্ধী। বরঞ্চ রাহুল গান্ধী যদি বেশি করে বিহারের রাজনীতিতে সময় দিতেন, অর্থাৎ বিহার হচ্ছে গোবলয়ের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গের পর, সেই জায়গা থেকে যদি বিহারে একটু বেশি সময় দিতেন এবং তিনি যদি তেজস্বীকে নিয়ে বেশি ঘুরতেন, তাহলে হয়তো কিছুটা লাভের লাভ হতো। কারণ বিহারের আসন কিন্তু কম নয়, 17টা নীতিশের আসন, প্রায় 38টা 37টা আসন। সেই জায়গা থেকে যদি 3-4টে বাদে সবগুলোই বিজেপি নিয়ে যায়, তাহলে তো বিজেপির মোদী সরকারের পোয়া 12-13 আর কি লাগবে। ওই দক্ষিণ ভারতে একটা দুটো রাজ্য যদি নাও পায়, সেই ক্ষেত্রে সংখ্যা তত্ত্বে কিন্তু বিজেপির কিছু যায় আসবে না। মোদির কুর্সি তৃতীয়বারের জন্য পাকা। এই যে গোবলয়ের রাজনীতির যে গঠবন্ধন, এই গঠবন্ধন কিন্তু কংগ্রেস বহু সামলেছে আগে, কিন্তু নতুন প্রজন্মের যারা কংগ্রেস নেতৃত্ব, তারা এই লালু, নীতিশ, মুলায়ম, শরদ পাওয়ার, এদেরকে সামলানোর মতো সেই মানুষ মানে কংগ্রেসে, প্রণব মুখার্জি, আহমেদ প্যাটেলরা গত হয়েছেন, তারপরে আর সেই নেতা কংগ্রেসে আসেনি। যার জন্য নীতিশ কুমার তার আরো একবার এই সুযোগটা নিলেন। আরো একটা কথা বলবো, নীতিশ কুমারকে আমি যতদূর পার্সোনাল জানি, নীতিশ কুমারকে বারবার ফোনে তার আসন বিন্যাস নিয়ে চাপ দিয়েছে। কে চাপ দিয়েছে? লালু প্রসাদ যাদব। ইভেন তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকেও সকালবেলা লালু প্রসাদ যাদব নিজে পার্সোনালি ফোন করেছেন নীতিশ কুমারকে, এবং তিনি রাজভবনে ঢোকার আগে অন্তত 4বার নীতিশ কুমারকে ফোন করেছে। একদম দায়িত্ব নিয়ে এই কথা বলছি আমরা আমাদের দর্শকদের। সেই ক্ষেত্রে নীতিশ কুমার একবারের জন্য লালু প্রসাদ যাদবের ফোন ধরেননি। কিন্তু কোন কংগ্রেস নেতা নীতিশ কুমারকে ফোন করেছে কিনা সেটা আমার জানা নেই, বা আমাদের জানা এখনো পর্যন্ত সেটা কেউ কোনো তরফ থেকে মুখ খোলেনি। তবে
গতকাল উচিত ছিল রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে, আজকে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর যাত্রা রয়েছে, না করে যাত্রা স্থগিত করে বরঞ্চ তিনি যদি বিহারের মাটিতে একটু সময় দিতেন, আমার মনে হয় সেখানে ইন্ডিয়া জোটটা আর একটু পাক্কা হতো। পাকাপাকি তোমায় আরো একটা দিতে পারি, বিহারের রাজনীতিতে যদি ইন্ডিয়া জোট যদি সক্রিয় থাকে এবং যদি বুদ্ধি করে যদি এগোতে পারে, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এখনো শেষ হয়নি। কারণ নীতিশ কুমারের সঙ্গে যদি বিজেপি চলে আসে, বিহারের আরো একজন লুকানো তাস আছে, তার নাম অবশ্যই জিতেন রাম মাঝি। জিতেন রাম মাঝির উপর কিন্তু চোখ রয়েছে এবং আমি দায়িত্ব নিয়েও এটাও বলছি যে জিতেন রাম মাঝিকে গতকাল গান্ধী পরিবার থেকেই ফোন করা হয়েছিল। কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব জিতেন রাম মাঝিকে ফোন করেছে। পাশাপাশি চিরাগ পাসওয়ান, যিনি লোকজন শক্তি পার্টির আরেকজন প্রমুখ, চিরাগ পাসওয়ান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে, তারও একটা ছোট্ট দল রয়েছে, তারাও দুটো তিনটে আসনে কিন্তু মানে প্রায় দুটো তিনটে আসনে যেতে এবং 4-5টা আসনে দলিত ভোটের জন্য তারা কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে। সেই চিরাগ পাসওয়ান যতই এনডিএ জোটে থাকুক, তিনি কিন্তু নীতিশ কুমার যেহেতু আবার এনডিএ তে ব্যাক করছে, তাই চিরাগ পাসওয়ানের কিন্তু মনে গোসা রয়েছে। বরঞ্চ চিরাগ পাসওয়ান আর জিতেন রাম মাঝিকে নিয়ে যদি রাহুল গান্ধীরা একটু কথা বলে যদি এনডিএ জোটের থেকে তাদের আলাদা করতে পারতেন, সেই জায়গাটা অনেক বেশি ফলপ্রসূ হতো। সেই জায়গাতে নীতিশ কুমারকে প্রাথমিকভাবে কিন্তু একটা ধাক্কা দেওয়া সম্ভব হতো। কিন্তু জিতেন রাম মাঝির সঙ্গে গতকাল এনডিএ জোটের সমস্ত নেতারা তাকে কিন্তু ফোন করে কনভিন্স করার চেষ্টা করছেন যে নীতিশ কুমারের রাজনীতি করবে, তুমি তোমার রাজনীতি করবে, আমরা এনডিএ জোট হিসেবে তোমাকে যে কটা আসন দেওয়ার দরকার, তোমাকে যে পদ দেওয়ার দরকার, সেইটা দেওয়া হবে। একদম দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির সর্বোচ্চ পর্যায়ের নেতারা দিল্লি থেকে বারবার গতকাল জিতেন রাম মাঝিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তিনি যাতে লালু প্রসাদ যাদব এবং কংগ্রেসের সঙ্গে না যায়। এই জায়গাতেই কিন্তু ছোট ছোট অনেক রাজনীতির অঙ্ক জড়িয়ে, এবং অঙ্কিতা আমি তোমার একটা কথা বলি, প্রশান্ত কিশোর, ভারতীয় রাজনীতিতে কিন্তু তাকে চাণক্য বলা হয় এই মুহূর্তে। প্রশান্ত কিশোর কিন্তু অনেকদিন আগেই বলে দিয়েছিলেন যে এই জোট বেশি দিন থাকবে না, এই গভর্নমেন্ট বেশি দিন থাকবে না। এই কথা বহুদিন আগে, অন্তত যেদিন প্রথম লালু প্রসাদ যাদব এর দল, নীতিশ কুমার এবং কংগ্রেস এই 3 দল মিলে সরকার গঠন করে, তখনই কিন্তু প্রশান্ত কিশোর বারবার রাহুল গান্ধীকে সাবধান করেছিলেন যে এই জোট কিন্তু বেশিক্ষণ থাকবে না, এই জোট কিন্তু লোকসভার আগে ভাঙবে। এই কথা কিন্তু প্রশান্ত কিশোর অনেকদিন আগেই বলেছিলেন। সেই জায়গা থেকে প্রশান্ত কিশোরের মতো একজন ভোট কুশলীর পরামর্শ রাহুল গান্ধীর শোনা উচিত ছিল। সেটা শুনে যদি আস্তে আস্তে তলায় তলায় তারা প্রস্তুতি নিতেন, হয়তো ডিজাস্টার আসতেন না। কিন্তু বিজেপি যতই বিহারে আসুক, বিজেপির একটা বড় অংশ সুশীল মোদীর থেকে আরম্ভ করে একটা বড় অংশ কিন্তু নীতিশ কুমারের বিরোধী। তাদের সঙ্গে যদি একটু ছলে বলে কৌশলে যোগাযোগ রাখতে পারতেন, তাহলে তোমার প্রশ্ন তুলে বলি, লোকসভা ভোটের আগে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকলেও বিজেপি কিন্তু খুব একটা ভালো সুখে ঘুমিয়ে থাকতো না, যেটা কংগ্রেসের কমিউনিকেশন গ্যাপের জন্য এখন বিজেপি অনেকটাই বিহারের ভালো জায়গায়। অঙ্কিতা, ধন্যবাদ নীল। ইতিমধ্যে আজ বিকেলেই বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার। এই মুহূর্তে এই জল্পনা কল্পনায় কিন্তু একেবারে তুঙ্গে বলাই যায় যে 24-এর আগে কিন্তু রাজনীতি মূলত চাঙ্গা, বিশেষ করে বিহারের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। বহুদিন যাবৎ জল্পনা ছিল যে নীতিশ কুমার হয়তোবা তার পদ থেকে পদত্যাগ করতে পারে, জোট থেকে সরে আসতে পারে, পুরনো জোট অর্থাৎ বিজেপির সাথে আবারও গঠবন্ধন করতে পারে, এবং সেই জল্পনা কল্পনার যেন আজ অবসান হতে যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।